আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি চতুর্থ চ্যাপ্টারের প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টারের নতুন আরেকটি ক্লাস করব। সেই ক্লাসের টপিক হচ্ছে প্রভাবক নিয়ে, ঠিক আছে? প্রভাবক এবং হচ্ছে লা শাতেলিয়ারের নীতি রিলেটেড, সাম্য অবস্থা রিলেটেড। তো প্রথমেই আমরা প্রভাবক রিলেটেড আলোচনাগুলো সেরে ফেলি, তারপর আমরা আস্তে আস্তে ওদিকে যাব, কারণ লা শাতেলিয়ার নীতির উপর বিভিন্ন ধরনের নিয়ামকের প্রভাব আছে। তো যাই হোক, আমরা প্রথম প্রভাবক কী জিনিস সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখানে লেখাগুলো একটু ঘিজিবিজি হয়ে গেছে, এর জন্য প্রথমে সরি বলে নিচ্ছি আমি। তো প্রথমে আমরা প্রভাবক নিয়ে একটু আলোচনা করি। প্রভাবক জিনিসটা কি, ঠিক আছে? তো প্রভাবকের একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো কি বলছে, যে রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে। অর্থাৎ নিজে কোনো ধরনের পরিবর্তন হবে না, বাট একটা বিক্রিয়া ত্বরান্বিত করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলাই করবে। একটা বাস্তব ভিত্তিক উদাহরণ যদি আমি তোমাদেরকে দিই, যেমন ধরো ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করছি, প্রত্যেকের বাবা মা যদি ধরো দরজার পাশে অথবা আমার পাশে যদি দাঁড়ায় থাকতো, তখন কিন্তু আমার পড়াশোনার গতিটা কী হতো, বৃদ্ধি পাইতো, বা অমনোযোগের সুযোগটা থাকতো না। তো ঠিক সেইভাবে প্রভাবকগুলো সেইভাবেই কাজ করে। যখন বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, এই প্রভাবকগুলা সেই বিক্রিয়কের কাজ করতে তাদেরকে কি করে, সুবিধা করে দেয়, অর্থাৎ বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। তাহলে আমাদের যে সংজ্ঞাটা আবার একটু পড়ি, দেখো যে যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে নিজে পরিবর্তন হবে না, নিজে গঠন এবং ভরে পরিবর্তন হবে না, উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে। তার মানে বিক্রিয়কগুলা কি করতে পারে, প্রভাবকগুলা কি করতে পারে, বিক্রিয়ার গতি হ্রাসও করতে পারে, বিক্রিয়ার গতি বৃদ্ধিও করতে পারে, ঠিক আছে? তাহলে এই যে প্রভাবকের সংজ্ঞাটা আমরা জানলাম, এখন এইখান থেকে আমরা ক্লাসিফিকেশন করি যে কি কি ধরনের প্রভাবক হইতে পারে। যেমন ধরো ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক, এই দুইটার মধ্যে আমি বুঝতে পারবো যে গতি কিভাবে বৃদ্ধি বা হ্রাস করে। এখন তুমি খেয়াল করে দেখো যে ধনাত্মক প্রভাবকের যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে প্রভাবক কোনো বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরও বৃদ্ধি করে। যেমন এই যে বাবা মার উদাহরণটা দিলাম, তারা যদি পাশে দাঁড়ায় থাকে তাহলে সন্তানের পড়াশোনা কিন্তু আগের থেকে ভালো হয়। তাহলে তাদেরকে আমরা কি বলবো, ধনাত্মক প্রভাবক। কিন্তু নিজে কি হবে না, তার নিজের কিন্তু ভরের এবং গঠনের কোনো পরিবর্তন হবে না, তার মানে প্রভাবক যা আছে তাই থাকবে। তুমি খেয়াল করে দেখো, এখানে আমরা লিখছি পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইডকে আমি যখন তাপের সংস্পর্শে এটাকে ভাঙবো, তো ভাঙলে আমার কি উৎপন্ন হবে, পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন গ্যাস। তো আমার মূল প্রোডাক্টটা হচ্ছে এখানে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবো। আমি কোথা থেকে উৎপন্ন করব, পটাশিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন করব। তো এই বিক্রিয়াতে আমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা হচ্ছে আমার প্রভাবক। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা পটাশিয়াম ক্লোরাইডের ভাঙনকে কি করবে, ত্বরান্বিত করবে। তার মানে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনটা তাড়াতাড়ি তৈরি করার ক্ষেত্রে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা পজিটিভ ভূমিকা পালন করবে। এবার আসি আমরা ঋণাত্মক প্রভাবকের ক্ষেত্রে। তাহলে স্বাভাবিকভাবেই ধনাত্মকের থেকে কি হবে, আমাদের উল্টা জিনিসটা ঘটবে। তাহলে দেখো, যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে, আগেটা বৃদ্ধি করছিল এবার হ্রাস করবে, তাদেরকে আমরা কি বলবো, ঋণাত্মক প্রভাবক বলবো। এখন খেয়াল করো, এই যেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইডের যখন ভাঙন হয়, তখন এখান থেকে পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়। স্বাভাবিক অবস্থায় এই বিক্রিয়াটা ভালোভাবেই চলতে থাকে, কিন্তু এই বিক্রিয়াতে তুমি যদি ফসফরিক অ্যাসিড ব্যবহার করো, তো এই ফসফরিক অ্যাসিড প্রভাবকটা এই বিক্রিয়ার গতিকে হ্রাস করবে। তার মানে সে যে হারে ভাঙতেছিল, পানি এবং অক্সিজেন আকারে ভাঙতেছিল, তখন কিন্তু আর সেই আকারে হবে না। তো এই যে ফসফরিক অ্যাসিডটা, সেটা কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইডের ভাঙন বিক্রিয়াতে বা ভাঙনের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। তার মানে বিক্রিয়ার স্বাভাবিক গতিকে সে কী করবে, হ্রাস করবে। এবার আসি আমরা অটো প্রভাবক অথবা সহপ্রভাবক। এই সংজ্ঞাটা থেকেই বোঝা যাচ্ছে যে এইখানে কোনো একটা কিছু নিজে নিজে উৎপন্ন হবে এবং সেইখান থেকে সে প্রভাবক রূপে ক্রিয়া করবে। তো আমরা খেয়াল করে দেখি যে অটো প্রভাবকের সংজ্ঞায় কি বলা আছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই যখন প্রভাবকের ধর্ম সম্পন্ন হয়, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলা বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, তো এই উৎপাদের মধ্যে কোনো একটা যদি সে নিজেই যদি প্রভাবকের ভূমিকা পালন করে, তাহলে সেইখানে বিক্রিয়ার গতি কী হবে, বৃদ্ধি পাবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেই প্রভাবককে আমরা বলবো স্বপ্রভাবক বা হচ্ছে অটো প্রভাবক। এখন ধরো একটা পাত্রের মধ্যে তুমি অক্সালিক অ্যাসিড নিছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছো এবং হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড নিছো একটা পাত্রের মধ্যে, তাহলে তারা কি করবে, অবশ্যই বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখন বিক্রিয়া অংশগ্রহণ করে কি কি উৎপন্ন করবে তোমার পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কিন্তু হচ্ছে তোমার কি
গোলাপি বর্ণের হয়ে থাকে সাধারণত। তো এটা গোলাপি বর্ণ আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এবার এই বিক্রিয়াটা যখন সংগঠিত হবে, সংগঠিত হওয়ার পর আবার এখানে দেখো ম্যাঙ্গানিজ সালফেট নামে একটা যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে এই ম্যাঙ্গানিজ সালফেটকে আমরা ভাঙলে কি পাবো দেখো তো? ম্যাঙ্গানিজ সালফেটকে ভাঙলে পাবো Mn2+ আর হচ্ছে সালফেট মাইনাস। এই যে Mn2+টা যখনই বিক্রিয়ায় উৎপন্ন হয়ে যাবে তখন এই ম্যাঙ্গানিজ 2+টা তোমার অটোপ্রভাবক হিসেবে কাজ করবে। তার মানে এই বিক্রিয়াটা যে স্বাভাবিক হারে বিক্রিয়া করতেছিল তখন যখনই একবার তোমার উৎপন্ন হয়ে যাবে, উৎপন্ন হওয়ার পর এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা তোমার কি করবে, ডাইঅক্সাইড বলে ফেললাম, ম্যাঙ্গানিজ 2+ ধনাত্মক ক্যাটায়ন যেটা আমরা দেখতেছি, এই ক্যাটায়নটা তোমার এই বিক্রিয়াতে স্বপ্রভাবক রূপে ক্রিয়া করবে। অর্থাৎ এগুলোতে একটা পাত্রেই থাকবে, উৎপাদগুলোও কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে, হয়তো তলানিতে আছে। তো উৎপাদের মধ্যে যখন তোমার ম্যাঙ্গানিজ সালফেটটা উৎপন্ন হয়ে যাবে, এর মধ্যে যে ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নটাই বাকি তোমার যে বিক্রিয়গুলো আছে বাকি অংশকে আরো ত্বরান্বিত করবে, মানে তাড়াতাড়ি বিক্রিয়া অংশগ্রহণ করতে সে সাহায্য করবে। তাহলে বোঝা গেল যে কোনো একটা বিক্রিয়ার মধ্যে যদি কোনো উৎপাদ, এই যে দেখো এই উৎপাদটা, এই বিক্রিয়ক থেকে এই উৎপাদ উৎপন্ন হয়েছে, এই উৎপাদের মধ্যে এই উৎপাদ একটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, তখন তাকে আমরা কি বলবো, স্বপ্রভাবক। অর্থাৎ একটা বিক্রিয়া থেকে উৎপন্ন হবে এবং সেই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে, তাহলে তাকেই আমরা বলবো স্বপ্রভাবক বা হচ্ছে অটোপ্রভাবক। এইগুলা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের অনেক সময় দেখবা খ নাম্বারের কোশ্চেনে দিয়ে দিতে পারে যে অটোপ্রভাবক কি জিনিস, অথবা ধনাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবকের কাজ কি, অথবা কিছু কিছু কনফিউজিং এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, সেই কনফিউজিং এমসিকিউগুলো দেখলে আমি বুঝতে পারবো। ধরো এই এমসিকিউটা দিয়ে বলছে যে এখানে কোন ধরনের প্রভাবক ইউজ হয়েছে, 4টা অপশন দিয়ে দিল, ধনাত্মক ঋণাত্মক অটো প্রভাবক। এই এমসিকিউগুলো যাতে তোমাদের কনফিউশন না হয় সেই জন্যই এই বিষয়গুলো আলোচনা করা। আচ্ছা, এবার হচ্ছে প্রভাবক সহায়ক বা হচ্ছে প্রভাবক প্রমোটার, এই জিনিসটা নিয়ে একটা আমরা আলোচনা করি। আচ্ছা, প্রভাবক সহায়ক কি জিনিস? যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়, তার মানে আগে থেকেই একটা প্রভাবক আছে, সেই প্রভাবককে তার কাজ যাতে ভালোভাবে সে করতে পারে তাকে সাহায্য করবে। ঠিক আছে, আগে থেকে একটা প্রভাবক আছে, তার কাজ যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য অন্য আরেকটা প্রভাবক ব্যবহৃত হবে, তখন সেটাকে আমরা বলবো প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার। এখন খেয়াল করে দেখো যে হ্যাবার পদ্ধতিতে আমরা যে NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করি, এই বিক্রিয়াতে নাইট্রোজেন এবং 3 মোল তোমার হাইড্রোজেন ব্যবহৃত হয়। এই বিক্রিয়াতে আমরা সাধারণত প্রভাবক রূপে ফেরাসকে দেখি। তাহলে এই ফেরাসের কাজটা যাতে ঠিকঠাকভাবে হয় এর জন্য মলিবডেনাম নামে একটা ধাতু তার সাথে কাজ করে। তাহলে এই মলিবডেনাম ধাতুটা তোমার ফেরাস প্রভাবকের কাজকে সঠিকভাবে করতে সাহায্য করে। তাহলে আমরা এই মলিবডেনাম ধাতুকে এখানে বলবো প্রভাবক সহায়ক অথবা প্রভাবক প্রমোটর। বোঝা গেল? তো আশা করি সংজ্ঞা এবং উদাহরণ থেকে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা লাস্টলি প্রভাবকের আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রভাবক বিষ। কথাটার মধ্যে একটা নেগেটিভিটি আছে, তার মানে সে কি করবে, বিক্রিয়ার গতিকে হ্রাস করবে অথবা সম্পূর্ণ বিক্রিয়াটাকে সে থামিয়ে দিবে। এখন খেয়াল করে দেখো যে যেসব পদার্থের রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের প্রভাবন ক্রিয়া হ্রাসপ্রাপ্ত হয় অথবা একেবারে বন্ধ হয়ে যায়, তখন তাদেরকে আমরা কি বলবো, যে প্রভাবক বিষ বা প্রভাবকের বিষ। এখন তুমি খেয়াল করো, সালফার ডাইঅক্সাইড, যখন সালফার ডাইঅক্সাইড থেকে তোমার সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, তখন তুমি খেয়াল করো যে প্লাটিনাম ধাতুটা আমরা ব্যবহার করি বা প্লাটিনাম প্রভাবক রূপে ব্যবহার করি। এখন এইখানে প্রভাবক বিষ রূপে কারা কারা ক্রিয়া করবে? সাধারণত প্রভাবক বিষ রূপে ধুলাবালি, আর্সেনিক অক্সাইড, এই টাইপের জিনিসগুলো সাধারণত ব্যবহৃত হয়। তাহলে খেয়াল করে দেখো, এই প্লাটিনামের কাজকে বাধাপ্রাপ্ত করতে আমি যদি একটা আর্সেনিক অক্সাইড ব্যবহার করি H2O3, এই আর্সেনিক অক্সাইডটা হবে তোমার এই প্লাটিনামের জন্য প্রভাবক বিষ বা এই টোটাল বিক্রিয়ার জন্য কি হবে, প্রভাবক বিষ। কারণ কি, এটা স্বাভাবিক অবস্থায় সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল, তো এইখানে প্লাটিনামের কাজকে বন্ধ করতে বা বাধা দিতে এই আর্সেনিক অক্সাইডটা ব্যবহার করা হয়েছে। তাহলে এই আর্সেনিক অক্সাইডটা এই বিক্রিয়ার গতিকে হ্রাস করবে। তার মানে বোঝাই যাচ্ছে যে আর্সেনিক অক্সাইডটা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক বিষ। এগুলো তোমার এমসিকিউ এর জন্য কাজে লাগতে পারে। তো জিনিসগুলো আমরা ভালোভাবে একটু বুঝে নিব যে কোনটা কি জিনিস, এবং এমসিকিউ আসলে যাতে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পারছি প্রভাবক কি জিনিস। এবার আমরা আমাদের যে অন্য আরেকটা টপিক আছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। খুব ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা আমাদেরকে ভালোভাবে বুঝতেই হবে। তো এটা বোঝার জন্য আমাদেরকে সাম্য অবস্থা জিনিসটা আগে বুঝতে হবে, যে হোয়াট ইজ সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম। আচ্ছা,
আচ্ছা, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কি জিনিস সেই জিনিসটা না বুঝলে আমরা কিন্তু আগাইতে পারবো না। এখন তুমি খেয়াল করো, আমরা এতদিন বিগত 2টা ক্লাসে রাসায়নিক বিক্রিয়ার হার, গতি অথবা এই ধ্রুবক রিলেটেড অনেক কিছু মোটামুটি পড়াশোনা করছি। এখন এই জিনিসগুলো কাজে লাগে আমরা এখন বোঝার চেষ্টা করব যে সাম্য অবস্থা কি জিনিস। আচ্ছা, সাম্য অবস্থা হচ্ছে যে ধরো এই যে এখানে আমি একটা বিক্রিয়া লিখে রাখছি যে ইথানোয়িক অ্যাসিড তোমার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তোমার এখানে ইথাইল ইথানয়েড আর হচ্ছে গিয়ে পানি উৎপন্ন করছে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় ধরো বিক্রিয়া শুরু হয় নাই, বিক্রিয়া শুরু হওয়ার আগে তারা এটা কয় মোল করেছিল, এটা হচ্ছে 1 মোল, এইটা ছিল তোমার কত 1 মোল। তাহলে এরা এখন উৎপন্ন হয়নি, তার মানে এরা 0 মোল করেছিল। এবার বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছাইছে, বিক্রিয়ায় সাম্য অবস্থায় পৌঁছানোর পর এইখানে দেখো 0.3 মোল অবশিষ্ট আছে আর এইখানেও 0.3 মোল অবশিষ্ট আছে। তার মানে উভয় বিক্রিয়কেরই কি ব্যবহৃত হয়েছে 0.67 মোল করে এইখান থেকে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে আমার 2টা উৎপাদ উৎপন্ন করছে যাদেরও পরিমাণ হচ্ছে 0.067 মোল করে। এখন তুমি খেয়াল করে দেখো, সাম্য অবস্থায় পৌঁছানোর পর এরা কিন্তু আর মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে ঠিক আছে, কিন্তু বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হবে না। এখানে সাম্য অবস্থার সাথে রিলেটেড হচ্ছে বিক্রিয়ার হার। হার মানে কি? হার মানে হচ্ছে কোনো একটা ঘনমাত্রা বা কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে কি পরিমাণ পরিবর্তিত হচ্ছে, সেটা হচ্ছে বিক্রিয়ার হার রিলেটেড। তাহলে বিক্রিয়ার হারের যদি কোনো পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলবো কি সাম্য অবস্থা। তুমি ফর এক্সাম্পল খেয়াল করে দেখো, আমরা একটা পরবর্তী স্লাইডে এখানে পরে পড়বো আমরা এগুলা, জাস্ট উদাহরণের জন্য খেয়াল করো যে এইখানে ধরো এখানে বিক্রিয়ক আছে, বিক্রিয়ক থেকে বিক্রিয়া করে তোমার ধরো উৎপাদ উৎপন্ন করছে, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে। এইদিকে হচ্ছে তোমার সময় দিলাম, ধরো সময়ের সাথে সাথে এরা পরিবর্তন হচ্ছে। তাহলে এখন খেয়াল করো, যখন ধরো 0 সেকেন্ড সময় বিক্রিয়কটা তোমার ছিল 1 মোল, তাহলে এটা কত তোমার 0 মোল। আচ্ছা, এবার ধরো 0.1 সেকেন্ড সময়ে তোমার ধরো এটা হচ্ছে 0.5 মোল, এটা ধরো 0.5 মোল, কথার কথা। এবার যখন এটা 2 সেকেন্ড সময়ে পৌঁছাইছে, এটা হয়ে গেছে ধরো 0.33 মোল, এটা হয়ে গেছে 0.67 মোল। আচ্ছা, তৃতীয় নাম্বার সেকেন্ডেও ধরো এটা 0.33 মোল আর এটা হবে তোমার 0.667 মোল। চতুর্থ নাম্বার সেকেন্ডে ধরো 0.33, এটা হচ্ছে 0.667। এখন তুমি খেয়াল করে দেখো তো যে 0 সেকেন্ড সময়ে যখন ছিল বিক্রিয়াটা, তখন বিক্রিয়ক তো তোমার পরিবর্তন হয় নাই, বিক্রিয়ক যা আছে তাই, যেহেতু বিক্রিয়া এখনো সংগঠিতই হয় নাই, উৎপাদ তাহলে উৎপন্ন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার 1 সেকেন্ড পর বিক্রিয়কটা হয়ে গেছে 0.5, উৎপাদটাও হয়ে গেছে কত 0.5। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ এখানে সমান, বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ এখানে সমান। এবার খেয়াল করো 2 সেকেন্ড সময়ে এটা হয়ে গেছে 0.33, এটা হয়েছে 0.067। তৃতীয় নাম্বার সেকেন্ডেও এখানে যা, এখানেও তাই। চতুর্থ নাম্বার সেকেন্ডেও এখানে যা, এখানেও তাই। এখন তুমি খেয়াল করো, এইখানে পরিমাণটা সমান ঠিক আছে, এইখানেও উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণটা সমান, কিন্তু বাকি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ এইখানে তোমার আরেকটা টাইম নিলে ভালো হইতো। আচ্ছা, ধরো এখানে 0.5 সেকেন্ড নিলাম, কথার কথা 0.5 সেকেন্ড নিলাম, তখন এইটা আছে ধরো 0.4 আর হচ্ছে 0.6। তাহলে সময়ের সাথে সাথে দেখো এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার পর 1 সেকেন্ড সময়ে এসে এটার বিক্রিয়কের পরিমাণ হয়েছে 0.5, উৎপাদের পরিমাণ হয়েছে 0.5। 2 নাম্বার থেকে 4 নাম্বার সেকেন্ড পর্যন্ত এখানে তুমি খেয়াল করো বিক্রিয়কের পরিমাণ কোনো পরিবর্তন হচ্ছে না, উৎপাদের পরিমাণেরও কোনো পরিবর্তন হচ্ছে না, বা ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না মানে কি এখানে আমার বিক্রিয়া সংঘটিত হচ্ছে না? অবশ্যই বিক্রিয়া সংঘটিত হচ্ছে। বিক্রিয়া সংঘটিত হওয়া না হওয়া আমরা এখান থেকে বুঝতে পারবো না, কারণ এইখানে আমার বোঝাচ্ছে যে এখানে বিক্রিয়ার হারটা সমান। মানে হচ্ছে এইটা 2 নাম্বার সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, এইখানেও এই 2 নাম্বার সেকেন্ডে সেই পরিমাণ উৎপাদটাও ভাঙে সেই পরিমাণ বিক্রিয়ক উৎপন্ন হয়েছে। তার মানে সময়ের সাথে সাথে এই 2 নাম্বার থেকে 4 নাম্বার সেকেন্ড পর্যন্ত আমার কি বিক্রিয়ক এবং উৎপাদের সময়ের সাথে ভাঙনের হার বা বিক্রিয়ার হার হচ্ছে কি সমান, অর্থাৎ হারটা এখানে কনস্ট্যান্ট আছে। তার মানে এইখানে বিক্রিয়া সংঘটিত হচ্ছে অবশ্যই, কিন্তু বিক্রিয়াটা এখানে সাম্য অবস্থায় পৌঁছায় গেছে। সাম্য অবস্থায় পৌঁছাইলে বিক্রিয়ার হার সমান হবে, হারের অনুপাতটা সমান হবে, নট আমার এইখানে নট নেসেসারি যে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সমান হওয়া লাগবে। তো পরিমাণ দেখে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা সাম্য অবস্থা বলতে
ওইটাই বুঝবো যে যে অবস্থায় পৌঁছাইলে কোনো একটা বিক্রিয়ক এবং উৎপাদ যে অবস্থায় পৌঁছাইলে তাদের বিক্রিয়া করার হার সমান হবে, অর্থাৎ এটা ভাঙবে এবং গড়বে, এইটাও কি হবে তোমার উৎপাদটা তৈরি হবে এবং উৎপাদটা ভাঙবে, ভাঙে কি হবে তোমার বিক্রিয়ক উৎপন্ন হবে, আর বিক্রিয়ক ভাঙে উৎপাদ উৎপন্ন হবে। তো যে মোমেন্টে পৌঁছানোর পর বিক্রিয়ক এবং উৎপাদের ভাঙনের হার অথবা গড়ার হার সমান, তখন সেইটাকে আমরা বলবো বিক্রিয়ার সাম্য অবস্থা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাম্য অবস্থায় এটা 0.33 আছে, এখানে 0.33 আছে। তো তারপরে এটা সাম্য অবস্থায় পৌঁছানোর পর তোমার কি উৎপন্ন হয়ে গেছে, 0.67 করে উৎপন্ন হয়েছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সাম্য অবস্থার কনসেপ্ট। এখন এই রাসায়নিক সাম্য অবস্থার কয়েক ধরনের শর্ত আছে। আচ্ছা, কি কি শর্ত আছে? শর্তগুলো হচ্ছে সাম্যের স্থায়িত্ব থাকতে হবে, অর্থাৎ তোমার যে সাম্য অবস্থা চলতে থাকবে, তো এই সাম্য অবস্থাকে খুব সহজে এটা পরিবর্তন হয় না, এটা কিছু কিছু নিয়ামকের কারণে পরিবর্তন হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাম্যের তোমার কি মানে বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদ উৎপন্ন হবে এবং উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। এই বিক্রিয়াটা মানে এই যে প্রক্রিয়াটা এটা কনস্ট্যান্টলি চলতে থাকবে এবং এটা স্থায়িত্ব থাকবে। তারপর হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, মানে হচ্ছে বিক্রিয়ক ভেঙে যে তোমার উৎপাদ উৎপন্ন হবে এবং উৎপাদ থেকে যে বিক্রিয়ক উৎপন্ন হবে, এটা অবশ্যই তোমার কি থাকতে হবে, এটা হচ্ছে তোমার একটা সুগম্যতা, মানে স্বাভাবিক প্রক্রিয়াতেই এটা ঘটতে থাকবে। যেমন ধরো নাইট্রোজেন আর হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা থেকে কি উৎপন্ন হয়, এটা থেকে উৎপন্ন হয় তোমার NH3, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে যখন আমরা বিক্রিয়া ঘটাই মাত্র তোমার ধরো 7% NH3, তোমার ধরো 7% সরি আচ্ছা, এটার ক্ষেত্রে 93% তোমার NH3 ধরো উৎপন্ন হয়েছে কথার কথা, তাহলে বাকি সরি এটা হচ্ছে তোমার 7% উৎপন্ন হয়েছে ধরো কথার কথা, আমি এরকম ধরে নিলাম যে স্বাভাবিক প্রক্রিয়াতে যখন এখানে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ প্রয়োগ করা হয় বা বাইরে থেকে তোমার কোনো শক্তি প্রয়োগ করা হয়, এর মাত্র 7% তোমার কি উৎপন্ন হয়, NH3 উৎপন্ন হবে, অর্থাৎ এটা ভাঙিয়ে এগুলো উৎপন্ন হবে। বাকি 93% হচ্ছে তোমার বাকি 93% NH3 আর হচ্ছে তোমার H2 রূপে থেকে যাবে। এখন এই বিক্রিয়াটা এই যে বলছে উভয় দিক থেকে সুগম্যতা, মানে মূল কথা হচ্ছে উভয় দিক থেকেই তোমার সাম্য অবস্থায় পৌঁছানো সম্ভব। এখানে তোমার 7% তোমার কি উৎপন্ন হয়েছে, NH3 উৎপন্ন হইলো, বাকি 93% রূপে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন রূপে থেকে গেল। এখন তুমি খেয়াল করে দেখো এই যে NH3টা আছে এইখান থেকেও এটা তো পশ্চাৎ দিকে বিক্রিয়া ঘটবে, বাকিটা তো সম্মুখ দিকে ঘটছিল, তাহলে এই NH3টাও ধরো তোমার 7% রূপে থেকে গেল, বাকি 93% বিক্রিয়া করে বা ভাঙে NH3 থেকে বাকি 93% তোমার কি N2 এবং হচ্ছে H2 রূপে ভাঙবে। যখন পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটবে তখন তোমার তখন এটা 7% অবশিষ্ট থাকবে, বাকি 93% তোমার N2 এবং H2 রূপে থাকবে। আবার যখন সম্মুখমুখী বিক্রিয়া ঘটছিল তখন কি ঘটলো, তখন হচ্ছে এই দুইটা বিক্রিয়া করে মাত্র 7% NH3 উৎপন্ন হয়েছে। তার মানে আলটিমেটলি জিনিসটা কিন্তু একই। তার মানে বোঝাচ্ছে যে উভয় দিক থেকে সুগম্যতা, মানে উভমুখী বিক্রিয়ার দুই দিক থেকেই সাম্য অবস্থায় পৌঁছানো সম্ভব। এই জিনিসটার নামই হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা। এটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থার অন্যতম একটা শর্ত। এবার আসি আমরা বিক্রিয়ার অসম্পূর্ণতা। এখন এই বিক্রিয়ার অসম্পূর্ণতা জিনিসটা দ্বারা কি বোঝায়, এটা একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝি, তাহলেই জিনিসটা আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, এই এ বি বিক্রিয়ক বিক্রিয়া করে সি উৎপাদ আর হচ্ছে এই ডি উৎপাদ উৎপন্ন করছে, ঠিক আছে। সি উৎপাদ আর হচ্ছে ডি উৎপাদ উৎপন্ন করছে। এখন এইটাকে যদি আমি সাম্য ধ্রুবকের অর্থাৎ কে এর মাধ্যমে প্রকাশ করি, এইখানে দেখো উৎপাদের ঘনমাত্রা দুইটার গুণফল ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা দুইটার গুণফল। এখন বিক্রিয়ার অসম্পূর্ণতা দ্বারা বোঝাচ্ছে যে উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, উভমুখী বিক্রিয়া কখনোই শেষ হবে না। কারণ কি, যখন উৎপাদ থেকে তোমার কি উৎপন্ন, বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদ উৎপন্ন হবে এবং উৎপাদগুলো ভেঙে বিক্রিয়কে উৎপন্ন হবে। এখন কোনোভাবে যদি বিক্রিয়কগুলো তোমার শেষ হয়ে যায়, খেয়াল করে দেখো তো, বিক্রিয়কগুলো যদি শেষ হয়ে যায় আর কোনো বিক্রিয়ক অবশিষ্ট নেই, এটা 0.33ও না, এটাও 0.3 নাই, এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, তার মানে আর অতিরিক্ত কোনো বিক্রিয়ক নাই, তখন তো বিক্রিয়াটা স্বাভাবিকভাবে শেষ হয়ে যাবে। তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের ঘটনা কখনো ঘটে না। কারণ হচ্ছে এইটা দেখো হরে আছে, এই দুইটা আছে লবে, তো হরগুলা যখন 0 হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে এটা কি হবে, অসীম হয়ে যাবে। তো অসীম তো হওয়া সম্ভব না এবং উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়া কখনো তোমার 0 হবে না। কারণ কি, এইটাও অনবরত ভেঙে উৎপাদ উৎপন্ন করছে, ভালো কথা, উৎপাদগুলোও কিন্তু ভেঙে আমার অনবরত কি বিক্রিয়ক উৎপন্ন করবে। তো ন্যাচারালি আমাদের হরে যে যাদের অবস্থান, বিক্রিয়কগুলোর অবস্থান, তো এই দুইটা 0 হওয়া কিন্তু সম্ভব না।
তার মানে সেই বিক্রিয়াটা কখনো কি হবে না, শেষ হবে না। এটা হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা বলতে এই জিনিসটাই বোঝায় যে উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, কারণ যদি শেষ হয়ে যায় তাহলে সাম্য ধ্রুবকের মান অসীম হয়ে যাবে, যেটা আমরা সাধারণত কখনো দেখি না। আচ্ছা, এবার হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা। আমরা প্রভাবকের কিছু বৈশিষ্ট্য দেখছিলাম। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক মানে সাম্য অবস্থার ক্ষেত্রে প্রভাবকের তেমন কোনো ভূমিকা নাই, সে সাম্য অবস্থার কোনো পরিবর্তন ঘটাইতে পারে না। তো প্রভাবকের যা কাজ সেটা হচ্ছে হয় সম্মুখমুখী বিক্রিয়াকে ত্বরান্বিত করবে অথবা পশ্চাৎমুখী বিক্রিয়াকে সে ত্বরান্বিত অথবা হ্রাস করবে। তো এটা হচ্ছে প্রভাবকের কাজ, সে সাম্য অবস্থার উপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। আর প্রভাবকের কাজ তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এটা নিজেও ভর এবং গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে, সে সাম্য অবস্থার উপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। আচ্ছা, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি, এটা তোমরা পড়াশোনা করছো অলরেডি, তো পড়াশোনা করলেও আমাদের একটু রিভাইজ করতে হবে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখি যে লা শাতেলিয়ারের নীতি দ্বারা মূলত কি বোঝাইছে। তিনি সাম্য অবস্থার উপর একটা নীতি দিচ্ছেন। আচ্ছা, লা শাতেলিয়ারের নীতিটা আগে পড়ে ফেলি আমরা, যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থাকালে, যে খেয়াল করো অবশ্যই যেহেতু সাম্য অবস্থা নিয়েই তার কাজ, সাম্য অবস্থা থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, কি ধরনের নিয়ামক কাজ করে সাম্য অবস্থার উপর, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা নিয়ামকের যে কোনো একটা যদি পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তার মানে বোঝাচ্ছে কোনো একটা বিক্রিয়া ধরো সাম্য অবস্থায় পৌঁছে গেছে, এই সাম্য অবস্থার উপর তুমি যদি একটা নিয়ামকের পরিবর্তন ঘটাও তাহলে কি কি নিয়ামক আছে এখানে, ধরো তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা, এই তিনটা নিয়ামকের যে কোনো একটা যদি পরিবর্তন ঘটাও তাহলে সেই সাম্য অবস্থাটা বা সাম্যের অবস্থান ডানে অথবা বামে, অর্থাৎ হইতে পারে সে বিক্রিয়কের দিকে সরে যাবে, হইতে পারে সে উৎপাদের দিকে সরে যাবে। তো সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল, এই যে তাপ, চাপ, ঘনমাত্রা তুমি পরিবর্তন করছো, তো স্বাভাবিকভাবেই তার বিক্রিয়ার উপর একটা কি আছে বা সাম্য অবস্থার উপর একটা প্রভাব আছে। তো সেই প্রভাবটা প্রশমিত করার কাজ হবে কি, প্রশমিত করার কাজ হবে সাম্যের অবস্থা হয় ডানে যাবে নয়তো বামে যাবে, ডানে বামে সরে গিয়ে ওই পরিবর্তনের ফলাফলটাকে সে প্রশমিত করবে, নয়তো তো আমার সাম্য ধ্রুবকের মান চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্যই আমাদের লা শাতেলিয়ারের নীতিতে বলা আছে যে কোনো একটা নিয়ামক যদি আমি পরিবর্তন করি, সেই নিয়ামক পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করা হবে কোন পদ্ধতিতে, হইতে পারে সাম্য অবস্থা ডানে অথবা বামে পরিবর্তিত হবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা বিক্রিয়া দিয়েই সব কিছু বুঝতে পারবো। যেমন এই যে হ্যাবার পদ্ধতিতে তোমার কি অ্যামোনিয়া তৈরির যে বিক্রিয়াটা, এটা একটা উভমুখী বিক্রিয়া, এখানে তোমার তাপ প্রয়োগ করা হয়েছে, তাহলে তোমার আচ্ছা উভমুখী বিক্রিয়াতে প্রভাবকের উপস্থিতিতে কি উৎপন্ন হয়, NH3 উৎপন্ন হয়। আচ্ছা, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা আমরা জানি যে 92.2 কিলোজুল তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এই উভমুখী বিক্রিয়ার উপর এবার যদি তুমি যে কোনো একটা নিয়ামকের পরিবর্তন করো, তাহলে ধরো তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা নিয়ামকের পরিবর্তনের প্রভাবই আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা এই বিক্রিয়াটা দিয়েই সব কিছু বোঝার চেষ্টা করব। সামনের দিকে আমরা যাই, তো এখানে আমরা সাম্য অবস্থায় তাপের পরিবর্তনটা আগে দেখব, ঠিক আছে? তাহলে তাপের পরিবর্তন দেখার জন্য আমরা ওই বিক্রিয়াটা আবার লিখি। ধরো আচ্ছা, তাহলে এইখানে তুমি খেয়াল করো এই দুইটা বিক্রিয়া করে অতিরিক্ত 92.2 কিলোজুল তাপ উৎপন্ন করছে আর হচ্ছে NH3 উৎপন্ন করছে। তো এটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট। পাশাপাশি হচ্ছে এই বিক্রিয়াতে বিক্রিয়াগুলা বিক্রিয়া করে আরো অতিরিক্ত 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। তাহলে এটাকে ডেল এইচ আকারে লিখলে এটা হবে তোমার কি, ডেল এইচটা মাইনাস হবে। আচ্ছা, এখন এই বিক্রিয়ার উপর তুমি যদি আরো এখন যদি তাপের তাপমাত্রা পরিবর্তনের প্রভাব বলছি, তাহলে ধরো তুমি বাইরে থেকে আরো তাপ প্রয়োগ করছো এই বিক্রিয়ার উপর, তাহলে কি ঘটনা ঘটবে সেই জিনিসটাই আমরা আলোচনা করি। দেখো, এটা অলরেডি একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, মানে সে তাপ উৎপন্ন করতেছে অলরেডি। এখন যদি তুমি আরো তাপ দেও এখানে, তাহলে খেয়াল করো এমনিতেই সম্মুখমুখী বিক্রিয়াতে এটা কি উৎপন্ন হচ্ছে, তোমার তাপ উৎপন্ন হচ্ছে। এখন যদি তুমি তাপমাত্রা আরো বাড়াও, তো এখন কি ঘটনা ঘটবে, বিক্রিয়া সাম্য অবস্থা কি ডান দিকে যাবে নাকি সাম্য অবস্থা বাম দিকে যাবে? অলরেডি কিন্তু তাপমাত্রা বাড়ার ফলাফল, অর্থাৎ তাপমাত্রা তৈরি করার দিক হচ্ছে কোন দিকে, উৎপাদের দিকে। তাহলে এই ফলাফলটাকে যদি প্রশমিত করতে হয় তাহলে আমাকে সাম্যের অবস্থানটা অবশ্যই বাম দিকে সরতে হবে। তাহলে আমি যদি এই বিক্রিয়াতে যদি তাপমাত্রা বৃদ্ধি করি, এই অতিরিক্ত ফলাফলটাকে, অর্থাৎ তাপ বৃদ্ধির যে ফলাফলটা আছে, এই তাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করার জন্য আমি যদি অতিরিক্ত আরো তাপ প্রয়োগ করি তাহলে সেটা বাম দিকে সরে গিয়ে এটাকে ব্যালেন্স করবে।
ঠিক আছে। তাহলে আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ সাম্য অবস্থার উপর যদি আমি আরো অতিরিক্ত তাপ দেই, তাপ বৃদ্ধি করি, তাহলে আমার বিক্রিয়ার দিকটা কোন দিকে হবে? সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? বাম দিকে সরে যাবে। তাহলে সাম্য অবস্থা যদি বাম দিকে সরে যায়, তাহলে এখানে কি আমার বিক্রিয়কের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে তাপ বাড়াইলে তাপ বৃদ্ধি করলে কি হবে? সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? বাম দিকে সরে যাবে। তাহলে বাম দিকে সরবে। বাম দিকে সরবে এবং কি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। এবার যদি উল্টা ঘটনা ঘটাই, আমি যদি তাপমাত্রা এবার হ্রাস করি, তাহলে কি ঘটবে? তাহলে এর উল্টা ঘটবে না? তাপমাত্রা বৃদ্ধি করলে যদি সাম্য অবস্থা বাম দিকে সরে, তাহলে আমি যদি তাপমাত্রা হ্রাস করি, তাহলে এটার যে নিয়ামক পরিবর্তনের ফলাফল, তাপমাত্রা যদি হ্রাস করি, তাহলে কি সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। অর্থাৎ তখন কিন্তু উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এইখানে যদি আমি তাপ যদি হ্রাস করি, তাপ হ্রাস করলে কোন দিকে যাবে? অবশ্যই ডান দিকে যাবে। এবার দিক হয়ে যাবে ডান দিকে, এবং কার পরিমাণ বৃদ্ধি করবে? এবার হচ্ছে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করবে। আগে বৃদ্ধি করছিল কার? আগে বৃদ্ধি করছিল উৎপাদের, বিক্রিয়কের। এবার বৃদ্ধি করবে উৎপাদের পরিমাণ। উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে এটা গেল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে? তাপ হারি বিক্রিয়া, তার মানে তাপ হারি বিক্রিয়া, যে কোনো একটা তাপ হারি বিক্রিয়া যদি হয়, তাহলে কি তাপ হারি মানে সে প্রকৃতি থেকে বিক্রিয়া করার সময় প্রকৃতি থেকে সে অতিরিক্ত পরিমাণ তাপ আরো কি করে? শোষণ করে। তার মানে এখানে কিন্তু আর পজিটিভ হবে না, এখানে কি ঋণাত্মক হবে। তার মানে এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময়, বা ধরো একটা তাপ হারি বিক্রিয়া লেখার সময় এখানে আমি কি দিব? মাইনাস দিব। তাহলে এখানে যদি মাইনাস হয়, কথার কথা, এই বিক্রিয়াটা ধরো এখানে একটা তাপহারী বিক্রিয়া লিখছি, এটা মাইনাস হয়ে গেছে। তাহলে মাইনাস হলে কি? অতিরিক্ত সে আরো প্রকৃতি থেকে তাপ শোষণ করে সে বিক্রিয়াটা সংঘটন করছে। তাহলে এবার পুরো তাপ উৎপাদী বিক্রিয়ার প্রসেসটা কি হবে? উল্টা হবে না? তো তাপহারী বিক্রিয়াতে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করলে এবার সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। তাপমাত্রা বৃদ্ধি করলে কেন ডান দিকে সরে যাবে? কারণ এখানে ঘাটতি আছে আমার, মানে হচ্ছে বাইরে থেকে তাপ শোষণ করছে। তো শোষণ করার কারণে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে সাম্য অবস্থা সরে যাবে ডান দিকে, বৃদ্ধি করবে উৎপাদের পরিমাণ। আবার যদি তাপমাত্রা হ্রাস করি, তাহলে সাম্য অবস্থা সরে যাবে বাম দিকে, তখন বৃদ্ধি করবে বিক্রিয়কের পরিমাণ। তাহলে তাপ হারি বিক্রিয়াতে তাপ যদি বৃদ্ধি করি, তাপ বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে হচ্ছে উৎপাদ, কারণ সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? সাম্য অবস্থা সরে যাবে ডান দিকে। আর যদি তাপ হ্রাস করি, তাপ হ্রাস করলে সাম্য অবস্থা সরে যাবে বাম দিকে, তখন আমার বৃদ্ধি পাবে কি? বিক্রিয়ক। তখন বৃদ্ধি পাবে বিক্রিয়ক। তো আশা করি সবাই বুঝতে পারছো। আবার যদি একটু সামারি করি আমি, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি বাইরে থেকে আরো তাপ প্রয়োগ করি, তখন এই সাম্য অবস্থা, এই নিয়ামকের পরিবর্তনের ফলাফলটাকে প্রশমিত করার জন্য সাম্য অবস্থা সরে যাবে বাম দিকে সরে গিয়ে সে বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে। আচ্ছা, উল্টাভাবে যদি আমি তাপমাত্রা হ্রাস করি, তখন সেটা ডান দিকে সরে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে এই পুরো প্রসেসটার উল্টা প্রসেস ঘটবে তাপহারী বিক্রিয়াতে। তাপহারী বিক্রিয়াতে আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করব, তখন যেহেতু এটা প্রকৃতি থেকে আরো তাপ শোষণ করছে, তাহলে এই ফলাফলটাকে প্রশমিত করার জন্য আমি যখন তাপ বাড়াবো, তখন সেটা কি করবে? সেটা ডান দিকে সরে যাবে। ডান দিকে সরে গিয়ে সেইখানে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করবে। এবং তাপমাত্রা যদি হ্রাস করি, তাহলে সেইখানে কি? বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে। আচ্ছা, এই হচ্ছে আমার সাম্য অবস্থায় তাপের পরিবর্তনের প্রভাব। এবার আমরা চাপ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো চাপ নিয়ে কি ধরনের কথাবার্তা বলা যায়? চাপের একটা প্রভাব আছে অবশ্যই, এটাও এক ধরনের নিয়ামক। তো এখানে আমরা তিনটা বিষয়কে মোটামুটি ফোকাস করব। প্রথম নাম্বার হচ্ছে, যদি বিক্রিয়ক
ও উৎপাদের মূল সংখ্যা সমান হয়, সরি আগেই সমান না বলে যদি উৎপাদের মূল সংখ্যা ভিন্ন হয়, ভিন্ন হয় বলতে ধরো বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, উৎপাদের মূল সংখ্যা কম, বিক্রিয়কের থেকে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে তোমার কম। তো এইখানে কি ধরনের ঘটনা ঘটবে? আবার যদি মনে করো তোমার উৎপাদের মূল সংখ্যা এবার বেশি, উৎপাদের মূল সংখ্যা বিক্রিয়ক থেকে বেশি, আবার যদি উৎপাদের মূল সংখ্যা আর হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা সমান হয়, তাহলে এই তিনটা ক্ষেত্রেই আমরা দেখব যে কি কি ধরনের প্রভাব আছে। তোমরা তো জানো যে চাপ প্রয়োগ করলে কোনো একটা বস্তুর কি বাড়ে, ধরো একটা বেলুন নিচ্ছ তুমি যদি চাপ প্রয়োগ করো, একটা গ্যাসীয় পদার্থ, বেলুনের ভিতরে গ্যাস থাকে, যদি চাপ প্রয়োগ করো তাহলে কিন্তু সেটার আয়তন কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে চাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন কিন্তু বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি সাম্য অবস্থার উপর যদি চাপ প্রয়োগ করি তাহলে অবশ্যই সাম্য অবস্থার উপর মানে একটা নিয়ামক যদি পরিবর্তন করি তাহলে সেই নিয়ামক পরিবর্তনের ফলাফলটা অবশ্যই লা শাতিলের নীতির মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, ব্যাখ্যা বা বুঝতে হবে। তাহলে চাপেরও একটা অবশ্যই প্রভাব আছে। তাহলে এই তিনটা জিনিস দিয়ে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করব। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা প্রথমটা নিয়ে যদি কথা বলি যে বিক্রিয়ক এর মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যার থেকে বেশি, তাহলে এটা হচ্ছে ধরো N2H2, এটা দিয়েই বোঝা যাবে, প্লাস হচ্ছে 2NH3, তাহলে এখানে বিক্রিয়কের মূল সংখ্যা কত? টোটাল 4, আর এখানে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে তোমার কত? 2। তাহলে এই বিক্রিয়াতে আমি যদি চাপের পরিবর্তন করি বা অতিরিক্ত যদি আরো চাপ দেই তাহলে বলো তো বিক্রিয়ার দিক কোন দিকে হবে? এখানেও তো আমাদেরকে বিক্রিয়ার দিকটা কি করতে হবে, ডিটেক্ট করতে হবে যে আমি যদি এই বিক্রিয়াতে উৎপাদের মূল সংখ্যা কম, বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, তাহলে এই বিক্রিয়াতে আমি যদি চাপের পরিবর্তন করি বা অতিরিক্ত যদি আমি চাপ দেই, এখানে যদি আরো এই সাম্য অবস্থার উপর যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে সেটা দিকটা কোন দিকে হবে? তাহলে এইখানে যেহেতু তোমার বিক্রিয়কের সংখ্যা অলরেডি বেশি, আমি যদি বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করি তাহলে সেই বিক্রিয়াটা ডান দিকে সরে যাবে, ডান দিকে সরে গিয়ে আমার উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করবে। তাহলে যদি বিক্রিয়কের মূল সংখ্যা বেশি হয়, আমি যদি চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাবে, উৎপাদ বৃদ্ধি পাবে। আর যদি চাপ হ্রাস করি তাহলে সাম্য অবস্থা বাম দিকে সরে যাবে, তখন অর্থাৎ চাপ হ্রাস করলে বিক্রিয়কের পরিমাণ তোমার কি বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ, যদি বিক্রিয়কের পরিমাণটা বেশি হয় তাহলে সেইখানে এই ধরনের ফলাফলটা ঘটবে। এবার যদি উৎপাদের পরিমাণ বিক্রিয়কের থেকে বেশি হয় তখন কি ঘটবে? উৎপাদের পরিমাণ ধরো বিক্রিয়কের থেকে বেশি, ধরো PCl5 পটাশিয়াম পেন্টাক্লোরাইড, এটা ভাঙে তোমার PCl3 আর হচ্ছে তোমার Cl2 উৎপন্ন হয়েছে। তাহলে খেয়াল করে দেখো তো, এটার মূল সংখ্যা হচ্ছে 1 আর এই দুইটার মূল সংখ্যা টোটাল হচ্ছে কত? 2। তাহলে এবার যদি তুমি চাপের পরিবর্তন করো বা এই বিক্রিয়াতে অতিরিক্ত চাপ দাও তাহলে সেইটার জন্য সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে? অবশ্যই সাম্য অবস্থা বাম দিকে সরে যাবে। বাম দিকে সরে গিয়ে PCl5 এর কি করবে? উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি করবে। তাহলে যদি উৎপাদের মূল সংখ্যা বেশি হয়, যোগফল যদি বেশি হয় বিক্রিয়কের তুলনায়, তখন যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে সাম্য অবস্থা বাম দিকে সরে আসবে, বাম দিকে সরে গিয়ে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করবে। এবার আমরা আসি যে উৎপাদ এবং বিক্রিয়ক এই দুইটার যদি মূল সংখ্যা সমান হয় তাহলে ওই বিক্রিয়ার উপর কোনো ধরনের চাপের কোনো চাপ যদি প্রয়োগও করো তা সাম্য অবস্থার উপর কোনো ধরনের প্রভাব নাই, যখন বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা সমান হবে। তাহলে এটাও একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। যেমন ধরো তুমি H2 এবং হচ্ছে I2 অর্থাৎ আয়োডিন নিছো, তাহলে এখানে কি উৎপন্ন হবে তোমার? H2HI। তাহলে এখানে আছে তোমার 1 মোল, এখানে আছে তোমার 1 মোল, এই দুইটা মিলে তোমার 2 মোল ধরো উৎপন্ন করছে। তাহলে 2 মোল যদি উৎপন্ন করে, এই বিক্রিয়ার ও এই উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার উপর চাপের কোনো ধরনের প্রভাব নাই, অর্থাৎ যেহেতু সমান হয়ে গেছে তুমি বৃদ্ধি করলো, এটা যে হারে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছিল ঠিক সেই হারে উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে, সাম্য অবস্থার উপর কোনো ধরনের প্রভাব নাই। এটাকে কে দ্বারাও প্রকাশ করা যায়? ধরো
চাপ রিলেটেড নিছো, ধরো পি, আচ্ছা ঘনমাত্রা দিয়েই প্রকাশ করি আগে। ধরো এখানে কি আছে H2HI, আর এটার উপরে তাহলে স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এটা ঘাত কত পাওয়ার কত হবে 2 হবে, কারণ সহগ আছে 2। আর এখানে তোমার হাইড্রোজেনের ঘনমাত্রা, আর এখানে হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা। আচ্ছা এখানে HI স্কোয়ার মানে কি, দুইটা HI আছে, তাহলে তুমি যদি চাপ প্রয়োগ করো এইখানে এটার মানকে ধ্রুবক রাখার জন্য কি করতে হবে, এটা যে হারে পরিবর্তন হবে ঘনমাত্রা এখানে এটাও কিন্তু ঠিক সেম হারেই পরিবর্তন হবে, নয়তো কিন্তু এই মানটা ধ্রুব সংখ্যা থাকবে না। তাহলে যখন উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ কি হবে, সমান হবে, তখন সেই সাম্য অবস্থার উপর তখন চাপের কোনো ধরনের প্রভাব নাই। তখনই প্রভাব থাকবে চাপের যখন দুইটা অবস্থায় থাকবে, হয় বিক্রিয়কের পরিমাণ উৎপাদের থেকে বেশি অথবা উৎপাদের পরিমাণ বিক্রিয়কের থেকে বেশি, মূল সংখ্যা বেশি আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাপের প্রভাব থাকবে। তো কি ধরনের প্রভাব থাকবে আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। তাহলে আমরা কি বললাম, সাম্য অবস্থায় তাপের প্রভাব আর হচ্ছে সাম্য অবস্থায় চাপের প্রভাব, এই দুইটা জিনিস আমাদের শেষ। এবার আমরা ঘনমাত্রার প্রভাবটা দিয়ে লাসাতিলের নীতিটা ক্লোজ করব। আচ্ছা তাহলে সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব এটা বোঝার জন্য আমরা আবার সেই আগের বিক্রিয়াটাই লিখতেছি, একটা বিক্রিয়া দিয়েই সব কিছু বুঝে ফেলি, তাহলেই আশা করি আমাদের কোনো সমস্যা থাকবে না। এটা হচ্ছে 2NH3। এখন তুমি খেয়াল করে দেখো ঘনমাত্রা যদি খেয়াল করো, ধরো এটা কত মোল আছে, এটা আছে 1 মোল, এটা আছে 3 মোল, এই উৎপন্ন হয়েছে 2 মোল, অর্থাৎ 4 মোল বিক্রিয়ক বিক্রিয়া করে 2 মোল NH3 উৎপন্ন করছে। এখন এই বিক্রিয়ার উপর তুমি যদি যে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রাকে বৃদ্ধি করো, ধরো অতিরিক্ত পরিমাণ NH3 দিছো তুমি, অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন এখানে বাড়াইছো, তাহলে এই বিক্রিয়া তোমার কিন্তু বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, NH3 উৎপন্ন করতেছে। এখন তুমি যদি আরো N2 দাও, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ যখন তুমি বাড়াবা, তাহলে স্বাভাবিকভাবে উৎপাদের পরিমাণ আরো বৃদ্ধি পাবে না? অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে উভয়মুখী বিক্রিয়ার মনে করো সাম্য অবস্থায় পৌঁছাইছে, সাম্য অবস্থায় পৌঁছানোর পর তুমি যদি কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রাকে বৃদ্ধি করো, কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের ঘনমাত্রা কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এটা সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ঘটবে। উল্টাভাবে যদি তুমি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, এটা বাড়াইলেও এটা ভেঙে তোমার কি হবে, এই দুটার উৎপাদের অর্থাৎ উৎপন্ন হওয়ার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে সাম্য অবস্থায় ঘনমাত্রা, কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বৃদ্ধি করি, ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে উল্টা ঘটনা কি ঘটবে, এবার যদি বিক্রিয়কের পরিমাণ, কোনো একটা বিক্রিয়কের পরিমাণ তুমি যদি হ্রাস করো, তাহলে হ্রাস করলে কি হবে, হ্রাস করলে উৎপাদের পরিমাণও হ্রাস পাবে। যেহেতু এটা যখন বৃদ্ধি করছিলাম, বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পাচ্ছিল, এবার যদি আমি সাম্য অবস্থা পৌঁছানোর পর কোনো একটা বিক্রিয়কের পরিমাণ যদি আমি কমিয়ে দিই, অথবা অর্থাৎ যে কোনো একটা বিক্রিয়কের পরিমাণ যদি আমি কমাই, তখন কি ঘটবে, তখন তো আগের মতো আর উৎপাদ উৎপন্ন হবে না। তাহলে যে কোনো একটা বিক্রিয়ক যখন আমি বিক্রিয়কের ঘনমাত্রা যখন হ্রাস করব, তখন উৎপাদের পরিমাণটা কি হবে, হ্রাস পাবে, অর্থাৎ সাম্য অবস্থা বাম দিকে সরে আসবে। ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, বা উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। আচ্ছা এখানে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বিক্রিয়ার হারটা তোমার তখন কমে যাবে, কারণ আমি যখন বিক্রিয়কের পরিমাণটা, যখন কোনো একটা বিক্রিয়কের পরিমাণ যদি আমি হ্রাস করি, তাহলে সেটা তোমার সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে, বাম দিকে সরে যাবে। তখন উৎপাদের পরিমাণটা কিন্তু আগের মতো বৃদ্ধি পাবে না। উৎপাদের পরিমাণ কখন আগের মতো বৃদ্ধি পাচ্ছিল, যখন আমি কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রাকে বৃদ্ধি করতেছিলাম, তখন আমার উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। তাহলে সাম্য অবস্থার উপর মোটামুটি এই তিনটেই প্রভাব, চাপ এবং হচ্ছে ঘনমাত্রা। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে কিভাবে পরিবর্তন হয়। তো এই বিষয়গুলো পরীক্ষায় আসলে দেখা যাচ্ছে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিল পরীক্ষায় দিয়ে ধরো এই বিক্রিয়াটাই দিল, বিক্রিয়াটা দিয়ে বললো যে এই বিক্রিয়ার উপর লাসাতিলিয়ারের নীতি কী ধরনের, লাসাতিলিয়ারের নীতিটা ব্যাখ্যা করো। তাহলে লাসাতিলিয়ারের নীতির তিনটাই প্রভাব হবে। যদি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া দিয়ে দেয়, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার লাসাতিলিয়ারের নীতি
অনুযায়ী আমরা ব্যাখ্যা করে দিব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখছি এটা হচ্ছে মিশিয়ে ফেলছি আর কি। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলা বোঝার চেষ্টা মানে সুন্দর করে লিখলেই আমরা মার্ক পেয়ে যাব। এবার হচ্ছে গিয়ে যদি তারপরে একটা বিক্রিয়ার উপরই তাপ চাপ ঘনত্বটা তিনটাই ব্যাখ্যা করতে হবে। তো সেইভাবেই আমরা ব্যাখ্যা করব। এগুলো ঘ নম্বরের কোশ্চেনে আসে সাধারণত। এটা হচ্ছে বেসিক ছিল আমাদের, আর হচ্ছে প্রভাবক। তো প্রভাবকগুলো এগুলো আমরা খ নম্বরের কোশ্চেনের জন্য এবং এমসিকিউ এর জন্য ভালোভাবে পড়বো। তো আশা করি সবাই বুঝতে পারছো আজকে ক্লাস। কোনো ধরনের সমস্যা থাকলে পরবর্তীতে সলভ করা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।